বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূজার বন্ধের পরে আবার তোমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর ভূগোল ক্লাসটা নিতে আসছি। ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করছিলাম। আজও প্রাকৃতিক ভূগোলের উপরে ক্লাস নিব। আজ আমি তোমাদের দেখাবো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর, নেচার অ্যান্ড স্কোপ। দেখো, প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছে প্রকৃতির উপাদানসমূহ নিয়ে আলোচনা করা। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা পরিবর্তন এবং পরিবর্তনযোগ্য। দেখো, প্রকৃতিটা যে পরিবর্তিত বা পরিবর্তনশীল বা পরিবর্তন হচ্ছে, সেটা বর্তমান পরিস্থিতি বা পরিবেশ দেখলেও আমরা বুঝতে পারছি যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন কিন্তু মানব জীবন এবং প্রাণীকুলের উপরে, উদ্ভিদকুলের উপরে প্রভাব বিস্তার করে। এই যে পরিবর্তনশীল প্রকৃতিতে আমরা এখন দেখো যে শ্রেণী কার্যক্রমটা আমাদের শ্রেণী কক্ষে শেষ করার কথা, যেহেতু হচ্ছে ছাত্র, শিক্ষক এবং খাতা পেন্সিল এগুলো নিয়েই হচ্ছে একটা ক্লাস পরিচালনা করার কথা, সেখানে আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করছি। শিক্ষার্থী হচ্ছে ধরো শ্রেণী কক্ষে শিক্ষার্থী উপস্থিত নেই। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু ন্যাচারালি বা প্রকৃতির পরিবর্তন। এই পরিবর্তনটাকে পরিমার্জিত করা উচিত। আমাদের পরিবর্তনটাকে রোধ করার জন্য আমাদের কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। কারণ প্রকৃতি নিয়ন্ত্রণ যদিও আল্লাহ পাকের হাতে বা প্রকৃতি আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু প্রকৃতির দেওয়া বিধানগুলো আমরা মেনে চলি না, এই জন্য প্রকৃতি পরিবর্তন। দেখো, প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়ের মধ্যে আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, তারপরে তোমার আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, জলরাশি এবং ভূমিরূপের স্থানিক ধরন, এগুলো নিয়ে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করে থাকে। তাহলে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রকৃতির দেওয়া উপাদানসমূহ নিয়ে আলোচনা করা। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রকৃতির দেওয়া উপাদানসমূহ নিয়ে আলোচনা করা। প্রকৃতির দেয়া উপাদান সমূহ নিয়ে আলোচনা করা। এখানে তো একটা কথা আছে, প্রকৃতির দেওয়া উপাদানসমূহ। এই প্রকৃতির দেওয়া যে উপাদানসমূহ, প্রকৃতির দেওয়া যে উপাদানসমূহ, সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, তারপরে হচ্ছে আবহাওয়া, জলবায়ু। তাহলে এই যে উপাদানগুলো, এই উপাদানসমূহ হচ্ছে আবহাওয়া, জলবায়ু, তারপরে তোমার মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, জলরাশি। উদ্ভিদ, প্রাণী, জলরাশি, এই উপাদানগুলো হচ্ছে এই তোমার হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এই উপাদানগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির মধ্যে আলোচনা করা হয়ে থাকে বা বিস্তারিতভাবে জানানো হয়ে থাকে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা
প্রাকৃতিক ভূগোলটা বুঝেছ বা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা আমরা পড়াচ্ছি। দেখো নেচার যেটা প্রকৃতিটা, পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বিষয়সমূহের বর্ণনা করা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, নেচার বা প্রকৃতি। এই প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়সমূহ বর্ণনা করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। যেমন দেখো প্রাকৃতিক ভূগোলটা কি, প্রাকৃতিক ভূগোল হচ্ছে একটা প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ বিজ্ঞান, পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান, পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক ভূগোল একটা পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। দেখো প্রাকৃতিক ভূগোল একটা পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন নিয়ে পর্যালোচনা করে। পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন নিয়ে প্রাকৃতিক ভূগোল পর্যালোচনা করে। পর্যালোচনা করে। তাহলে হচ্ছে নেচার, যেটা নেচারটা হচ্ছে দেখো একটা পরিপূর্ণ একটা পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। এটা পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন নিয়ে আলোচনা করে থাকে বা পর্যালোচনা করে থাকে। পৃথিবীর আকার আকৃতি স্থানাঙ্ক, পৃথিবীর আকার আকৃতি গতি প্রকৃতি স্থানাঙ্ক, পৃথিবীর আকার আকৃতি গতি প্রকৃতি স্থানাঙ্ক, প্রভাব উৎপত্তি এবং ক্রমবিকাশ। প্রভাব উৎপত্তি এবং ক্রম বিকাশ নিয়ে বিশ্লেষণ করে। তাহলে চিন্তা করো যে এই যে প্রকৃতিটা বা প্রাকৃতিক ভূগোলটা একটা বিজ্ঞান, এখানে পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন এটা নিয়ে পর্যালোচনা করছে। আবার পৃথিবীর আকারটা আকৃতিটা গতি প্রকৃতি এবং স্থানাঙ্ক, তারপর পৃথিবীর যে প্রভাবটা উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়েও প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। দেখো ভূপ্রকৃতি জলবায়ু কিংবা প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণীর বন্টন অনুসারে পৃথিবীকে কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে বিশ্লেষণ করেও বর্ণনা করে থাকে। তাহলে কি হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট আসছে হচ্ছে তোমার ভূপ্রকৃতি জলবায়ু কিংবা প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণীর বন্টন অনুসারে, যে তোমার প্রাণীর বন্টন অনুসারে পৃথিবীকে যে কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে বিভক্ত করা হচ্ছে এটা নিয়েও পর্যালোচনা করে থাকে। আরেকটা পয়েন্ট আছে হচ্ছে তোমার পয়েন্টগুলো লিখতে গেলে অনেক সময় চলে যায়, একটু শুনো আমি লিখিও। প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন ও কার্যকরণ। প্রাকৃতিক ভূদৃশ্যের ধারণ, প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন ও কারণ নিয়ে আলোচনা করে। তাহলে প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন, এই যে
প্রকৃতির যে দৃশ্যটা আছে, যেটা ম্যাপটা, ধরো উপর থেকে কিন্তু ম্যাপটার মানে বিশ্বের ছবিটা নেওয়া হয়ে থাকে। তাহলে এই যে ভূদৃশ্য যে আছে, পৃথিবীর যে দৃশ্যমান কাগজের মধ্যে যে দেখানো হয়, এই ভূদৃশ্যের ধরন এবং কার্যকরণ নিয়েও প্রাকৃতিক ভূগোলটা আলোচনা করছে, বা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, তোমরা আচ্ছা সবাই খেয়াল করতে পারছো, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা লাইনে আছো। আচ্ছা, তোমাদের কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে তোমরা লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, নেচার অ্যান্ড স্কোপ পড়াচ্ছি, প্রকৃতি এবং পরিসর পড়াচ্ছি। নেচারের মধ্যে হচ্ছে নেচারটা হচ্ছে পরিবর্তন এবং পরিবর্ধনযোগ্য। নেচারটা হচ্ছে পরিবর্তন এবং পরিবর্ধনযোগ্য, কারণ পরিবর্তনটা আমাদের দ্বারাই নেচারের পরিবর্তনটা আসছে। এই পরিবর্তনের ফলে হচ্ছে মানব জীবনের উপরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে বা প্রভাব ফেলছে, যেটা আমরা এখন ভুক্তভোগী। যে কথাটা আগেও বলেছি, আমরা এখন এর ভুক্তভোগী। তাহলে প্রকৃতিটা কি? প্রাকৃতিক ভূগোল একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। এখানে পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পৃথিবীর আকার, আকৃতি, গতি, প্রকৃতি, স্থানাঙ্ক, প্রভাব, উৎপত্তি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন এবং কার্যকারণ নিয়ে আলোচনা করছেন, এবং ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে জলবায়ু কিংবা প্রাকৃতিক উপাদান ও প্রাণীর। ভূপ্রকৃতির জলবায়ু আমি মুছে ফেললাম শিক্ষার্থীরা, কারণ আমাকে আরেকটা পরিসরটা পড়াতে হলে লিখতে হবে। তাহলে প্রাকৃতিক ভূগোলের ভূপ্রকৃতিটা একটা পয়েন্ট আসছে হচ্ছে, 5 নম্বর পয়েন্ট আসছে হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতিটা তো বোঝোই যে পৃথিবীর যে প্রকৃতি, পৃথিবীর যে চেহারাটা, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। জলবায়ু কিংবা প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণীর বন্টন, ভূপ্রকৃতি। তারপরে হচ্ছে জলবায়ু কিংবা প্রাকৃতিক, এখানে হচ্ছে প্রাণী ও উদ্ভিদ, কারণ হচ্ছে প্রকৃতিতে বসবাস করছে হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। এই ভূপ্রকৃতিটার উপরেই মানুষের বসবাস উপযোগী তোমার বাসস্থান তৈরি করে থাকে। এখানকার জলবায়ুটা, ধরো মানুষের জীবনযাত্রা প্রণালীটা, পরিকল্পনাটা বা জীবনযাত্রা প্রণালী তোমার চলার জন্য জলবায়ুটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আবার প্রাণী এবং উদ্ভিদ, এই যে প্রাণী এবং উদ্ভিদের বন্টন অনুসারে পৃথিবীকে কতগুলো প্রাকৃতিক পরিমণ্ডলে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে মানে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। আর আমরা আজকে এখন আবার দেখাবো হচ্ছে পরিসর। পরিসর হচ্ছে পরিসর, স্কোপ। প্রাকৃতিক ভূগোলের পরিসরও কিন্তু বিস্তৃত এবং ব্যাপক। প্রাকৃতিক ভূগোলের পরিসরটা বিস্তৃত এবং ব্যাপক। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের, তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে বলা হচ্ছে পরিসর। বিশ্বব্যাপী বিস্তারকে
বলা হয় পরিসর। শিক্ষার্থীরা, আমরা এই পরিসর যখন আলোচনা করব তখন কিন্তু আমরা মানে যে বিষয়গুলো নিয়ে দেখাবো প্রথম পত্রে, ভূগোল প্রথম পত্রের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বা বিভিন্ন অধ্যায়ের এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে হবে। তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে বলা হচ্ছে পরিসর। এখানে দেখো এই পরিসরের মধ্যে, এই পরিসরের মধ্যে এই পরিসরের মধ্যে ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, তারপরে সমুদ্র বিদ্যা এবং তোমার জীবমণ্ডল নিয়ে আলোচনা করা হয়। জীবমণ্ডল নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখানে দেখো ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা এবং সমুদ্রবিদ্যা। এই ভূমিরূপ বিদ্যার মধ্যে দেখো আমরা মানে এগুলোই কিন্তু হচ্ছে পরিসর। এই যে প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডল, এগুলোই হচ্ছে পরিসর। তোমরা এখন খেয়াল করো যে এই ভূমিরূপ বিদ্যার মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ভূমিরূপ বিদ্যা অধ্যায়ের বা ভূমিরূপ বিদ্যার মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানানো হবে বা কোন কোন বিষয় সম্বন্ধে তোমাদের জ্ঞান দেওয়া হবে। ভূমিরূপ দেখো, এখানে হচ্ছে পৃথিবীর প্রকৃতি। ভূমি হচ্ছে ভূপৃষ্ঠটা, যেখানে মানুষ এবং উদ্ভিদ প্রাণীকুল বসবাস করছে, এর চেহারাটা। এই ভূমির চেহারাটার মধ্যে কি কি আলোচনা করা হবে দেখো। মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা ভূপৃষ্ঠের ভূ-অভ্যন্তরের গঠন। ভূ-অভ্যন্তর, এই ভূমির অভ্যন্তর ভাগের গঠনটা নিয়ে আলোচনা করা হবে। ভূমিরূপের মধ্যে কি আলোচনা করা হবে? ভূ-অভ্যন্তরের গঠন, অর্থাৎ ভূমির যে অভ্যন্তরীণ অবস্থা, এর উৎপত্তি, ভূ-অভ্যন্তরের গঠন উৎপত্তি নিয়ে আলোচনা করা হবে। কিভাবে এই ভূ-অভ্যন্তর ভাগটার গঠিত হয়েছে বা কিভাবে উৎপত্তি লাভ করেছে। কারণ ভূমির উপরিভাগে আছে, মালভূমি, সমভূমি আছে, এটার কিভাবে উৎপত্তি হয়েছে, পাহাড় কিভাবে উৎপত্তি লাভ করেছে, এ বিস্তারিতভাবে বা বিস্তার বিশ্লেষণ করা হবে। তাহলে ভূ অভ্যন্তরের যে গঠনটা আছে, এই গঠনটা নিয়ে আলোচনা করা হবে। এই ভূ অভ্যন্তরে কীভাবে উৎপত্তি লাভ করেছে, কিভাবে বিভিন্ন ভূমি রূপের সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হবে। ভূ আলোড়ন, তারপরে হচ্ছে নদ নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, ভূ আলোড়ন। তোমরা এই ভূ আলোড়নটা আনুভূমিক এবং তোমার আড়াআড়িভাবে হয়ে থাকে, লম্বালম্বিভাবেও হয়ে থাকে ভূ আলোড়নটা। এটা আকস্মিকভাবেই বেশি হয়ে থাকে ভূ আলোড়নটা। যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, সুনামি, এগুলো কিন্তু ভূ আলোড়ন, ভূমির বিভিন্ন আলোড়ন। কীভাবে তারপরে হচ্ছে নদ নদীর উৎপত্তি, ক্রমবিকাশ। তোমরা নদ নদী দেখো, এই নদ নদীর উৎপত্তিটা কিভাবে হয়েছে, কিভাবে নদীর সৃষ্টি হয়েছে, কিভাবে নদের সৃষ্টি হয়েছে, উৎপত্তি এবং ক্রমবিকাশ। উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়েও এখানে আলোচনা করা হয়ে থাকে বা আলোচনা করা। এছাড়াও ভূত্বকের পরিবর্তন, এছাড়াও ভূত্বকের
ভূত্বকের গঠন উপাদান, ভূত্বকের গঠন ও উপাদান, তারপরে হচ্ছে পরিবর্তন, ভূত্বকের গঠন ও উপাদান পরিবর্তন। দেখো ভূত্বক কিভাবে গঠিত হয়েছে। এই যে তোমার মাটিটা আছে, এই মাটির মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান মিশ্রিত অবস্থায় আছে। এই ভূমির মধ্যে বিভিন্ন উপাদান, এর মধ্যে তোমার নিকেল, পারদ, লোহা, সীসা, ক্রোমিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, বিভিন্ন রাসায়নিক এবং প্রাকৃতিক উপাদানগুলো কিন্তু মৃত্তিকার মধ্যে মিশ্রিত অবস্থায় আছে। বিভিন্ন উপাদান দ্বারা কিন্তু এই মাটিটা বা ভূত্বক মানে ভূমির উপরিভাগে, মানে চামড়া, ভূমির উপরিভাগে, ত্বক মানে তো চামড়া তোমরা জানো, আর ভূ মানে পৃথিবীর উপরিভাগ চামড়া। এটা কিভাবে গঠন হয়েছে বা পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হবে, এখন বলার জন্য তাই বলছি। এবং এটার পরিবর্তনটা, এই যে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত হলেও, এটা কঠিন হলেও এটা কিন্তু পরিবর্তন হয় কিভাবে? ভূ আলোড়নের ফলে। এই যে যখন ভূমিতে আলোড়নের সৃষ্টি হয়ে থাকে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমিতে যখন আলোড়ন সৃষ্টি হয়ে থাকে, তখন কিন্তু তোমার এটার পরিবর্তন হয়ে থাকে। তাহলে খনিজ শিলা, পৃথিবীর উৎপত্তি, এখানে খনিজ, বিভিন্ন খনিজ পদার্থ আছে, তারপরে হচ্ছে শিলা, খড়ি মানে যে খড়ি মাটিটা, শিলা, তারপরে পৃথিবীর বিবর্তন, পৃথিবীর হ্যাঁ, তোমার এখানে খনিজ শিলা, তারপরে তোমার পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নানা মতামত। পৃথিবী যে উৎপত্তি লাভ করেছে, এই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতামত। দেখো পৃথিবী যে উৎপত্তি লাভ করেছে, এটা ক্যান্ট, তারপরে হচ্ছে তোমার আর বিভিন্ন বিজ্ঞানীরা আছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেছে, যে পৃথিবীর সৃষ্টি হয়েছে কিভাবে, যে প্লেট টেকটনিক মতবাদ আছে, এই মতবাদগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তাহলে ভূমিরূপ বিদ্যার মধ্যে আমরা যেগুলো পেয়েছি, আরেকটা কি পেয়েছিলাম? ভূমিরূপ বিদ্যার পরে পেয়েছিলাম হচ্ছে জলবায়ু, ক্লাইমেটোলজি, জলবায়ুটা। এই যে তোমার এগুলো বলছি, ভূমিরূপবিদ্যা বা জলবায়ুবিদ্যা বলছি, এগুলো কিন্তু যখন আমরা বিভিন্ন অধ্যায়ের মধ্যে যাব, এগুলো এক একটা অধ্যায় হচ্ছে দখল করে আছে। দুই হচ্ছে এক হচ্ছে ভূমিরূপবিদ্যার মধ্যে কি কি আলোচনা হয়েছে সেটা জানিয়েছি। দুই হচ্ছে জলবায়ু বিদ্যা। এখন জলবায়ুটার মধ্যে দেখো, জলবায়ুটার মধ্যে কি কি আলোচনা করা হচ্ছে। জলবায়ু কিন্তু পরিবর্তনশীল। জলবায়ুর মধ্যে বায়ুর গঠন উপাদান, বায়ু স্তর, বায়ুর ধর্ম, বায়ুর গঠন উপাদান, বায়ুর স্তর, ধর্ম, বায়ু প্রবাহ, বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ,
বায়ুটা কি দেখো, বায়ু কিন্তু আমরা দেখতে পাই না, এটা অনুভব করতে পারি। বায়ু হচ্ছে বাতাসটা, এই বাতাসটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এই বায়ু বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। ধূলিকণা, জলীয় বাষ্প, এই উপাদানগুলো বায়ুর মধ্যে মিশ্রিত অবস্থায় আছে। এই বায়ুর স্তর আছে, বায়ুর একটা ধর্ম আছে, বায়ু যে প্রবাহিত হচ্ছে সেটা বায়ুতে তাপমাত্রার আছে, বায়ুর চাপ, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছে। তাছাড়া হচ্ছে বায়ু প্রাচীর, ঘূর্ণিবাত, প্রতিঘূর্ণিবাত, বায়ুপুঞ্জ, এখানে বায়ুপুঞ্জ নিয়ে আলোচনা করা হচ্ছে। বায়ুপুঞ্জ, তারপরে হচ্ছে বায়ু প্রাচীর, ঘূর্ণিবাত, ঘূর্ণিবাত, এই সমস্ত বিষয় এই জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে বা আলোচনা করা হবে। বৃষ্টিপাত, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বৃষ্টিপাত, পৃথিবীর জলবায়ু অঞ্চল, বায়ুমণ্ডলের বৃষ্টিপাত, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, জলবায়ু অঞ্চল, এই বিভিন্ন বিষয় নিয়ে, শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে হচ্ছে দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে বায়ুর গঠন উপাদান, বায়ুর স্তর, বায়ুর ধর্ম, বায়ু প্রবাহ, তাপমাত্রা, তারপরে হচ্ছে বায়ুর চাপ, বায়ুপুঞ্জ, বায়ু প্রাচীর, ঘূর্ণিপাত, প্রতিঘূর্ণিপাত, বায়ুমণ্ডলের গঠন, বৃষ্টিপাত এবং জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করা হবে। পুরা সিলেবাসটাই কিন্তু বলা হচ্ছে যে ভেতরে তোমার এই বইয়ের ভেতরে কি কি বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করা হবে। দ্বিতীয় হচ্ছে জলবায়ুবিদ্যা, এবং এবার হচ্ছে সমুদ্রবিদ্যা। দেখো 3 হচ্ছে সমুদ্রবিদ্যায় দেখো সাগর, মহাসাগর, তোমার উপসাগর, সাগর, মহাসাগর, উপসাগর, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তাছাড়াও দেখো এই যে উৎপত্তি, বিস্তার, বিন্যাস, বিস্তরণ, হ্যাঁ, এই যে সাগর মহাসাগরের এর উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, তারপরে হচ্ছে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ মানে ঢেউ, সমুদ্র তরঙ্গ, তারপরে হচ্ছে জোয়ার ভাটা, সাগর, মহাসাগর, উপসাগর, এর উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, তোমার হচ্ছে স্থলভাগের উপর সমুদ্র তলের ভূপ্রকৃতি, স্থলভাগের উপর সমুদ্র তলের যে প্রভাব, সমুদ্র তলের ভূপ্রকৃতি, স্থল ভাগের উপর প্রভাব, সব বিষয় নিয়ে এই সমুদ্রবিদ্যায় আলোচনা করা হবে। শিক্ষার্থীরা
এই যে সমুদ্রবিদ্যা, যে জলানুসন্ধান বিজ্ঞান এবং পলিশ ভূসংস্থান, এই সমুদ্রবিদ্যা নিয়ে বা এই যে ভূমিরূপ বিদ্যা, জলবায়ুবিদ্যা এবং সমুদ্রবিদ্যা, এগুলো এক একটা বই এবং বিস্তারিত বিশ্লেষণ তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে হালকা কিছু আলোচনা করা হয়, কিন্তু এর বিস্তারিত বা আলোচনাটা দেখা যায় যে অনার্স মাস্টার্স বইয়ে আছে। তাহলে আরেকটা আছে হচ্ছে তোমার একটু মুছে নি, 4 নম্বরে আছে হচ্ছে জীবমণ্ডলটা। দেখো জীবমণ্ডল, উদ্ভিদ এবং প্রাণীদের একত্রিকে বলা হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডল উদ্ভিদ ও প্রাণীদের একত্রে জীবমণ্ডল বলা হয়। এই যে জীবের উৎপত্তি তোমার হচ্ছে এই জীবমণ্ডলে বা যে জীবকুলের মধ্যে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই জীবমণ্ডলের মধ্যে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের অবস্থান লক্ষ্য করা যায়। এখন দেখি এই অশ্ব অর্থ হচ্ছে শিলারাশি নিয়ে এই অশ্বমণ্ডলটা গঠিত। বায়ু, পৃথিবী পৃষ্ঠ থেকে উপর অবধি যে বায়বীয় আবরণটা পৃথিবীকে বেষ্টন করে আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল, বায়ু অর্থ হচ্ছে পানি। তোমার এখানে যে সাগর, মহাসাগর বা উপসাগরগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে জীবমণ্ডলে তোমার এই উপরোক্ত সবগুলো বিষয়ের অবস্থানটা লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ঊর্ধ্ব বা ভূপৃষ্ঠ পর্যন্ত যে আবরণটা আছে এই সব কিছুই কিন্তু জীবমণ্ডল। শিক্ষার্থীরা, আমি তোমাদের সিলেবাসের বা বইয়ের মধ্যে ভূগোল প্রথম পত্র বইয়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো নিয়ে তোমাদের জ্ঞান দেবার চেষ্টা করব, আমি কতটুকু পারবো সেটা উপরওয়ালাই জানেন, যায় না, চেষ্টা করব। কিন্তু তোমরা হচ্ছে এই বইগুলো এখনই যেহেতু আমরা সিলেবাস দিয়ে দিয়েছি, বইটা কিনে একটু হলে নাড়াচাড়া করো। কারণ এই যেটা বারে বারেই বলেছি যে পরিবর্তনশীল প্রকৃতিটা আমাদের উপর যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বা বিরূপ প্রভাব ফেলেছে, এই প্রভাবের ফলেই কিন্তু আজ এই সমাজ ব্যবস্থা, আজ এই দেশের অবস্থা, আজ এই ক্লাসরুমের অবস্থা বা পড়াশোনার অবস্থা। সব অভিভাবকদেরই একই কমপ্লেন যে মোবাইলে তোমরা গেম খেলো, পড়াশোনা করো না। শিক্ষার্থীরা, তো আমি অনুরোধ করব, আমি যেহেতু এখন দায় পড়ে গেছে টিচার তোমাদের, আমি অনুরোধ করব গেম খেলার পাশাপাশি তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য বা সিলেবাসে অনুযায়ী একটু পড়াশোনা করো। গেম খেলো, যেহেতু বাইরে যেতে পারছো না, কিন্তু সব সময় মোবাইলটা নিয়ে গেম খেলার জন্য বসে থেকো না। যাই হোক, আমি যেহেতু টিচার সুযোগ পেলে উপদেশ দেই, তাই উপদেশ দিলাম। আর তুমি সামনে শীতকাল চলে আসছে, ঋতু পরিবর্তনের সময়। আর ঋতু পরিবর্তনের সময় কিন্তু এমনিতে একটু আমাদের দিনের বেলা গরম আর রাতের শেষ ভাগের দিকে ঠান্ডা পড়ে, ঠান্ডা, জ্বর, কাশি, এটা কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আগেও হয়েছে, এখন আবার একটু বেশি হচ্ছে। এই জন্য তোমরা সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।